রাজাকারের বাংলাদেশ এটা যদি বলি, মানে তারা আলটিমেটলি এই মুহূর্তে তারা এখন বিজয়ী, চূড়ান্ত বিজয় এখনো অতটা আসেনি, কিন্তু তুই যদি বলি যে বিজয়ী তারা, তাহলে কি ভুল বলা হবে না এটা মানে খুবই একটা অন্য বয়ান হয়ে যাচ্ছে? প্রথমেই একটা কথা আপনি বলে রাখি, সেটা হচ্ছে যে বিগত 5ই আগস্টের পরের থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে কোনো একেবারে মুক্ত মঞ্চে কোনো বক্তব্য রাখলেন, খুব স্পেসিফিক ভাবে বলছি। তো ডেফিনিট ভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটা ভারতে যে সরকারই আসুক, সেটা বিজেপি আসুক কি কংগ্রেস আসুক কি অন্য যে কোনো মানে দলের হোক, তার মাঝখানে পরিষ্কার কথা হচ্ছে বাংলাদেশকে কোনো সময় ভারতের কোনো সরকার পাকিস্তানের চশমা দিয়ে দেখবে না, এটা খুব পরিষ্কার। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, আজকে যেই কথাগুলো বলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার উন্নয়ন, এবং যদি ভারতবর্ষ উন্নত রাষ্ট্র হয় তাহলে তার মধ্যে বাংলার অংশীদারিত্ব থাকবে। এই বাংলাটা কোন বাংলা? এই বাংলাটা কি শুধু পশ্চিম বাংলা, নাকি গোটা বাংলাদেশটা যেভাবে ট্রেড করে উন্নত হচ্ছিল, যেভাবে জামা কাপড় তৈরি করা বলুন কি অন্যান্য ভাবে একটা বাস্তবিক অর্থে একটা অগ্রণী, যেটা শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে তার একটা দৃষ্টিভঙ্গি ছিল যে সুনির্দিষ্ট হয়তো 2050-এর মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে হবে, পরিণত হবে, এরকম একটা টার্গেট নিয়ে চলছে, সেটাকে সম্বোধন করল। আজকে কোনো সময়ের জন্যই কিন্তু বাংলাদেশের প্রতি উনি যুদ্ধ করবেন বা যুদ্ধাংদেহী মানসিকতা এটা কোনো সময় দেখাননি, এইটা হচ্ছে বাস্তবতা। কিন্তু লোকেশন ওয়াইজ উনি যেখানে মিটিংটা করেছেন, আমি আগের দিন যখন আপনার এই মঞ্চে ছিলাম তখন আমি বললাম যে নরেন্দ্র মোদী আসছেন, উনি যেই লোকেশনে মিটিংটা করেছেন সেই লোকেশন থেকে 240 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সের মধ্যে চীনের তিব্বত, অর্থাৎ মানে যেটা চীন বলে যে ওয়ান চায়না পলিসি, ঠিক একইভাবে 240 কিলোমিটারের মধ্যে কিন্তু গাইবান্ধা থেকে রংপুর দিনাজপুর এই অংশটা আছে। অর্থাৎ পক্ষান্তরে তার সভার স্থল দিয়ে বুঝিয়ে দেওয়া যে 240 কিলোমিটার হচ্ছে ব্রাহ্মসের মিনিমাম একটা জায়গা, পৌঁছানোর জায়গা। অর্থাৎ তুমি যদি আমার সঙ্গে সেই সম্পর্ক রক্ষা করো তাহলে আমিও তোমার সঙ্গে সেই সম্পর্ক রক্ষা করব, সেটা কিন্তু বর্তমান যারা প্রশাসক আছে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া। আর তার সঙ্গে 71-এর এই বাঙালিদের বিরুদ্ধে যে মানে পাকিস্তানের যে অত্যাচার, সেই কথাটা মনে করিয়ে দিলেন খুব সময় উপযোগী ভাবে, কারণ ওখানে কিন্তু তথাকথিত যারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, এই যে আপনি যাদের কথা বললেন বাঁধন ফাদন এদের কথা বললেন, এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে সরে আসছে। এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাটাকে কোনো একটা জায়গাতে যে হ্যাঁ তোমরা যদি আসো, যদি তোমরা সমর্থন চাও তাহলে করব, কিন্তু যদি যুদ্ধ করো তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা এইখানে দাঁড়িয়ে আছি, এই দুটো বার্তা খুব পরিষ্কার। আমার খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা জায়গায়, আমি একটু যাব সুচারু মিত্রর কাছে। আজকে দুদিন ধরে সেখানে আলিপুরদুয়ারে আমাদের সাংবাদিক সুচারু মিত্র বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে তার বক্তব্য আপনারা শোনেন। আমি সুচারুর কাছে সরাসরি যাব। এই প্রথম বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, বলেছেন একদম শতভাবে 71-এর রেফারেন্স দিয়েছেন, এবং দীপ্তিমান বাবু যেটা বলছেন, একটা কথা বললেন যে তিনি বলেছেন যে উন্নত ভারতের সাথে বাংলা কথাটা বলেছেন, পশ্চিমবঙ্গ বলেনি, বাংলা সামিল হবে। উন্নত ভারত তখনই সাকসেসফুল বাংলা যখন সাকসেসফুল। আমরাও এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টকে তিনি ধরেছেন। বাংলা বলতে দীপ্তিমানবাবু বলছেন মানে ওপার বাংলাকেও তিনি এক্ষেত্রে অ্যাড্রেস করেছেন, যে যেহেতু গার্মেন্টস বা অন্যান্য কিছু এগুলো রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মহলটা কেমন ছিল? সুকান্ত বাবু, তারপর তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু প্রধানমন্ত্রী ওখানে এসেছেন, তার যে বক্তব্য এবং তার পরবর্তী অধ্যায় সেখানকার মানুষ ঠিক কী বলতে চাইছেন,
সেটা একটু তোমার কাছ থেকে খুব সংক্ষেপে একটু তুমি আমাদের কাছে জানাও। সুজিতা, অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রীর এটা প্রথম বঙ্গ সফর এবং আলিপুরদুয়ারের যে প্যারেড গ্রাউন্ডে তিনি সভা করলেন, যেখান থেকে হাসিমারা বর্ডার খুব কাছে, যেখানে ভারতের 2 যুদ্ধ বিমান রাফেল সেখানে রাখা থাকে। এবারের এই ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতির মাঝে সেই রাফেল নিয়ে যাওয়া হয়েছিল অন্যত্র। ফলে সেই কথা যেমন মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে তিনি বললেন যে উন্নততর ভারত হবে এবং বাংলা যত উন্নততর হবে ততই ভারত উন্নততর হবে। বাংলা উন্নততর নেই এই কথাটা তিনি বোঝাতে চাইলেন এবং সেই সঙ্গে তিনি বললেন যে এই উন্নততর ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর যারা সত্যিই বন্ধুভাবাপন্ন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদেরকেও ভারতবর্ষ দেখবে। এই প্রসঙ্গ তুলতে গিয়েই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের কথা বললেন এবং 71-এর মুক্তিযুদ্ধের কথা একবার মনে করিয়ে দিলেন তিনি। সেই সময় সেখানকার মানুষদের ওপর, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর কী আক্রমণ হয়েছিল সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে তুলে ধরলেন। একদিকে যেমন তিনি পাকিস্তানকে তুলোধনা করলেন এবং বললেন যে সন্ত্রাসবাদের জন্ম যে দেশ দেবে আর যে দেশ সন্ত্রাসবাদকে সাহায্য করবে দুটোকেই ভারত কড়া হাতে দাওয়াই দেবে। সন্ত্রাসবাদকেও খতম করবে আর যে দেশ সন্ত্রাসবাদীদেরকে আশকারা দেবে তাদেরকেও খতম করবে। একেবারে পাকিস্তানকে বার্তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি মনে করিয়ে দিয়ে কথা বোঝাতে চাইলেন যে সাম্প্রতিকতম সময়ে বাংলাদেশে যে চেষ্টা হয়েছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা, সেইটাই বোধহয় নরেন্দ্র মোদী আরও একবার মনে করিয়ে দিলেন এবং সেখানে ভারতবর্ষের কি আত্মত্যাগ ছিল, ভারতীয় সৈন্য কি আত্মত্যাগ করেছিল সে কথা যেমন তিনি মনে করে দিলেন এবং একই সঙ্গে হিন্দু নারীদের ওপর সেখানে কি আক্রমণ হয়েছিল সেটাও কিন্তু আজকে তার এই যে 47 মিনিটের ভাষণ আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে একদিকে 2026-এর বিধানসভা নির্বাচন তার সলতে পাকিয়ে দিয়ে গেলেন এবং অন্যদিকে তিনি অপারেশন সিঁদুরের সাফল্য বলতে গিয়ে টেনে আনলেন পাকিস্তান এবং বাংলাদেশের কথা, টেনে আনলেন 71 সালের কথা এবং 71-এর মুক্তিযুদ্ধকে কখনোই যে ভোলা যাবে না এবং সেখানে ভারত কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেটাই মনে করালেন মোদী। মানে এটা 71-এর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, এটা কোনোদিনই ভোলা যাবে না। 71-এ পাকিস্তান কিভাবে অত্যাচারটা করেছিল, বিশেষ করে নারীদের উপর যে অত্যাচার, এই বিষয়টাকে তিনি অত্যন্ত সুচারুভাবে তিনি তুলে ধরেছেন। ধন্যবাদ সুচারু মিত্র।